শুভ সকাল। যদিও সারারাত জেগে খেলা দেখে এই রেজাল্ট পাওয়ার পরে আপনাদের সকালটা খুব একটা শুভ হওয়ার কথা না। কিন্তু আমাদের জীবনটা তো আসলে এরকমই। রাত জেগে খেলা দেখবো, ওরা হতাশ করবে। তারপরে ভোরবেলা উঠেই আপনাদের এখন অফিসে দৌড়াতে হচ্ছে। আর আ যারা মূলত খেলার দর্শক তাদের হয়তো স্কুল কলেজে যেতে হচ্ছে। এটাই আমাদের জীবন। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই কষ্টটা, রাত জাগার কষ্টটা আ ফল পায় না। তো ওয়ানডে ক্রিকেটে আমরা এই ফলটা পাওয়া শুরু করছিলাম। আমার এই একটা হারের প্যাটার্নের চেয়ে বেশি আশঙ্কা যে আমরা কি ওয়ানডে ক্রিকেটেও সেই পথটা হারায় ফেললাম? সেটা নিয়ে একটু কথা বলব। আর শুরুতে অল্প একটু করে যে ম্যাচটা আসলে ঠিক আমরা কোন জায়গায় হারলাম সেটা একটু কথা বলি। এখানে স্কোর বোর্ডে ৩৯৪ রান দেখে কেউ মনে করতে পারেন যে বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করছে। ব্যাটিং যে খুব খারাপ করছে তা আমি বলব না। এটা যদি ২০১৫-১৬ সালের দিকের কোনো খেলা হতো আমি বলতাম যে ব্যাটিং যথেষ্ট ভালো করছে। কিন্তু আজকে ২০২৪ সাল শেষ হতে যাচ্ছে। আর কয়েকটা দিন আছে। এখন দেখেন এই গত সপ্তাহে ইন্ডিয়াতে একটা সিকিম না কাদের বিপক্ষে একটা ম্যাচে টি-টোয়েন্টি ম্যাচে ৩৫০ রান তুলছে একটা দল। আমি বলতেছি না যে টি-টোয়েন্টিতে এখন ইন্টারন্যাশনালে রেগুলার ৩০০ হচ্ছে। কিন্তু এটা হচ্ছে একটা চিত্র যে পৃথিবীটা কোথায় চলে গেছে। এখন টি-টোয়েন্টির পার স্কোর হয়ে গেছে ২২০-৩০। ওয়ানডের পার স্কোর হয়ে গেছে ৩৫০-৬০। সেখানে ২৯৪ করে আর হাসি, হাসি মুখ করার কোনো সুযোগ নাই। এখন আমরা ২৯৪ করে একটার সময় দেখেন আমরা ১ম যখন ম্যাচ জিততাম 99 ওয়ার্ল্ড কাপে আমরা ২২৫-২৬ করে জিততাম। এবং তখন ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেটে ওইটাই পারস্কর ছিল। ১ম ৩০০ রানের চেজ হলো এই বাংলাদেশে আমাদের চোখের সামনে। সেখান থেকে পার স্কোর চলে গেছে এখন ৩৫০ উপরে। আমরা ২৯৪ করে কোনোভাবেই আশা করতে পারি না যে আমরা ভালো করছি। তাহলে সমস্যাটা কি হলো? ২৯৪ চেয়ে কেন বেশি করতে পারলাম না? এই মাঠটা সেন্ট কিটসে যেখানে খেলা হচ্ছে, আমি কোয়াইট সিওর খেলা দেখে সিওর এবং আগে থেকে জেনে সিওর যে এই মাঠটা হচ্ছে অনেক বেশি রানের মাঠ। এবং ওয়েস্ট ইন্ডিজ ৪৭ ওভারে বোধহয় চেস করে ফেলছে নাকি ৪৮ ওভারে। ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করলে যেভাবে ওদের ওই যে রাদারফোর্ড ব্যাট করছে, এইখানে অন্তত ৩৭০-৮০ হওয়া উচিত ছিল। সেটা হলে এখানে চ্যালেঞ্জ করা যায় যে আসো এই রানটা করো। আমরা কি করলাম? আমাদের মূলত বিপদটা হয়ে গেল হচ্ছে ৪ নাম্বারে। ৪ নাম্বারে আমরা মিরাজ এইটা দেখেন আবারও বলি মিরাজের আমি মহাভক্ত, মহাভক্ত। কিন্তু মিরাজ যে এই যে ক্যাপ্টেন্সি পেলে নিজেকে প্রমোশন দেয়, এটা নিয়ে আমাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, লোকাল ক্রিকেটে অনেক কথা আছে। আমি ভাবছিলাম ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে এটা হয়তো নিজেরে সংবরণ করবে। কিন্তু দেখলাম যে দুটো সিরিজেই সেই ঘটনাটাই ঘটলো। সে উপরে গেলে কিন্তু রান পায়। সমস্যা হচ্ছে ৪ নাম্বারে যে রান করতে হয় ৪ নাম্বার পজিশনটা নিয়ে রীতিমতো মহাকাব্য করা যায়। যে ক্রিকেটের ৪ নাম্বার পজিশন। ক্রিকেটের ৪ নাম্বার পজিশন হচ্ছে আপনার মার্বেল সিরিজের সুপার হিরোর মতো। যে আপনি কোন টোনে ব্যাট করবেন, আপনার টিম কোন টোনে ব্যাট করবে এটা ঠিক করে দেবে ওই ৪ নাম্বার ব্যাটসম্যান। যদি উইকেটে রান থাকে এবং দলের রান ৩৫০ পার করতে হয়, তাহলে ওই ৪ নম্বরে নেমেই আপনাকে ওই টোনটা ঠিক করতে হবে। হ্যাঁ, ওপেনাররা পাওয়ার হিট করবে, ৩ নাম্বার ব্যাটসম্যান কন্টিনিউয়েশন ধরে রাখবে। লিম ওরা তো ফিল্ডিং লিমিটেশনের সুবিধা নিবে। আপনি তো সেটা পাবেন না। আপনাকে ওখানে বসেই ওই ফিল্ডিং রেস্ট্রিকশন ছাড়াই আপনাকে নানা রকম কলাকৌশল করে ইম্প্রোভাইজ করে মিডল ওভারে রানের বন্যা বহায় দিতে হবে। আবার যেদিন দেখবেন যে উইকেট হচ্ছে মিরপুরের ওই সবাইকে কাম ডাউন করাইতে হবে, সেদিন আপনাকে রিকেলমে হতে হবে। সেদিন আপনাকে সবার আগে মাথা নিচু করে ফেলতে হবে। সবাই আপনাকে দেখে ঠিক করবে। ৪ নাম্বার পজিশনটা শুধু বল নষ্ট করার জায়গা না মিরাজ। মিরাজ সেইটা করছেন ৭৫ রানের ইনিংস। বাঙালি খুব খুশি হবে। বাঙালির তো খুশি করা খুব সহজ। আমরা খুব সহজে খুশি হই। নামের পাশে ৭৫ রানের ইনিংস কিন্তু আপনি ১০০ উপরে বল খেলে ফেলছেন। এইরকম ফ্ল্যাট ট্র্যাকে যেখানে ডিমান্ড করে ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করা সেখানে আপনি উল্টে প্রায় ৫০ স্ট্রাইক রেটে ব্যাট করছেন। একই কাজ আমাদের পরে শেষ ৩ ব্যাটসম্যান। আমি উপরের আর কাউরে দোষ দিচ্ছি না। উপর থেকে শুধু মিরাজরে ব্লেম করলাম। হ্যাঁ, ব্লেমই করলাম। মিরাজ যেটা করছেন এটা অন্যায় করছেন। ১০০ বলে ৭৫ কোনোভাবে এই উইকেটে করা যায় না। এরপরে শেষ দিকে রিয়াদ, জাকের এবং ধ্রুব মানে আবিব হোসেন ধ্রুব। তাদের হাতে উইকেট ছিল। ওভার খুব বেশি ছিল না।
এই সময় তারা ১০০ কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করছেন। দিস ইজ ভেরি অড লুকিং, ভেরি অড লুকিং। মানে এখানে স্কোর, মানে স্বাভাবিক ব্যাটিং যদি সবাই করতেন তাও স্কোর ৩২০-৩০ হয়ে যেত। ৩২০-৩০ হলে আমরা হয়তো চ্যালেঞ্জ করতে পারতাম। তবে হ্যাঁ, রাদারফোর্ড ছেলেটার ব্যাটিং আমি দেখতে পারিনি। আমি বাংলাদেশের ব্যাটিং দেখে ঘুমায়ে গেছি। মানে এই স্বীকৃতি দিতে তো সমস্যা নেই। কিন্তু সকালে উঠে আমি যেটুকু দেখলাম, রাদারফোর্ড দুর্দান্ত। এবং ওর দেখলাম আমি চিনতামও না আসলে। ওর দেখলাম যে আ অল্প কয়েকটা ম্যাচ খেলছে, এর আগেও ৪ টা 50 করছে। সে তো দারুণ ব্যাটসম্যান, দারুণ ব্যাটসম্যান, এবং উইকেট কিভাবে কাজে লাগাইতে হয়। ওরা দেখেন সারা বছর এই পাওয়ার ক্রিকেটের মধ্যে থাকে। এই টি-20 খেলতেছে, অমুক জায়গায় টি-10 খেলতেছে। ক্যারিবিয়ান উইকেটগুলো ২০০৭ সালের পরে করে ফেলা হয়েছে ব্যাটিং ফ্রেন্ডলি। ফলে ওরা বোঝে যে এইসব কি করতে হয়। মূলত আমরা রাদারফোর্ডের কাছে হেরে গেছি। যদিও বলতেছি ২৯৪ রান অনেক কম রান, কিন্তু এই রানটাই যদি ওয়েস্ট ইন্ডিজ গত ৪-৫ বছর ধরে ওয়ানডেতে যা খেলতেছিল, ঐরকম যদি হতো তাইলে হয়তো এই রানে আমরা ওদের আটকায় ফেলতাম। সে উইকেট যেমনই হোক। কিন্তু রাদারফোর্ড প্রুভস হিম অ্যানাদার লেভেল। এবং মানে আমার কাছে মনে হচ্ছে এই সকালে উঠে একটু হাইলাইটস-টাইলাইটস দেখে বাংলাদেশের ব্যাটিংয়ের পরে যেটা বললাম ঘুমায়ে গেছি। তো রাদারফোর্ডের ব্যাটিং দেখে আমার মনে হচ্ছে যে এই ছেলেটা হয়তো ক্যারিবিয়ান ওই ধারাটা বহন করতে পারে। আমাদের বোলিংও খুব নিখুঁত হয়েছে বা বোলাররা কোনো সমস্যা করে নাই তা না। বোলিংয়েরও মানে খুব বেশি সমালোচনা করতে পারতেছি না, কারণ নিজে দেখি নাই। তবে আমার কাছে মনে হয়েছে মিডল ওভারে যে বোলিং চেঞ্জ করা উচিত ছিল, মিডল ওভারে ওদের একটু চেপে ধরা বা ওই সময়ে ২-১ টা উইকেট তুলে নেওয়া, সেগুলো আমরা গত কিছুদিন ধরেই পারতেছি না। মিডল ওভার খুবই পুয়ার যাচ্ছে। যেটা হয় যে আপনার দলে স্পিনার থাকে এবং মানে একটু স্লো পেসার যেজন থাকে তার মূল রোলটা থাকে এইটা। তো সেই জায়গাটা ক্যাপ্টেনকে একটু শার্পনেস দেখাইতে হয়। যেমন মিরাজের টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে অনেক প্রশংসা করছি। আমার ধারণা একটু ফিল্ডিং টাইমটা আমি ফুল দেখতে পারলে হয়তো তার ওয়ানডে ক্যাপ্টেন্সি নিয়ে বলতে পারবো। যাই হোক, সব মিলে হেরে গেছি। মানে সেটা ওয়ান অফ ম্যাচ তো মানুষ হারতেই পারে। একটা দল হারে। অস্ট্রেলিয়া বাংলাদেশের কাছে হেরে গেছে, সেই আমলে ইংল্যান্ড হেরে গেছে। তো যাই হোক, মূল ব্যাপারটা হচ্ছে আমার কাছে যেটা শঙ্কার বিষয়, দেখেন সেই ২০১৫ থেকে আমরা ওয়ানডেতে একটা রাইজিং শুরু করছিলাম। আমাদেরকে তো ওই ১৯৯৯ সাল থেকেই বলা হয় রাইজিং স্টার। কিন্তু কোনোদিন সেটা তো প্রুভ করতে পারি নাই। কিন্তু ২০১৫ থেকে ২০২২ আপনি যদি দেখেন, বাকি সব ফরম্যাটের কথা ভুলে যান, ওয়ানডের দিকে তাকান, আমরা কিন্তু আস্তে, আস্তে পাওয়ার হাউসে পরিণত হয়েছিলাম। ২০২২-২৩ সার্কেলে, ওয়ানডে সার্কেলে আইসিসির আমরা সম্ভবত ৪ বা ৫ এ চলে গেছিলাম। একটা সময় র‍্যাংকিংয়ে। মানে ওই বছরটা আমরা এত দাপটের সঙ্গে খেলছি। মানে বিশ্বাসই হচ্ছিল না যে আমরা ওয়ানডের ওই রেগুলেশন থেকে বেরোয় আসতে পারি। আমরা তো একটা জায়গায় চলে গেছি। তারপরে কিন্তু আমাদের রিসোর্স বাড়ছে ছাড়া কমে নাই। হ্যাঁ, ব্যাটিংয়ে হয়তো আমরা কয়েকজন সিভিয়ার লেভেলে ভালো ব্যাটসম্যান হারায় ফেলছি। তামিম নাই, সাকিব নাই, মুশফিক নাই, রিয়াদের সেই অবস্থা নাই। সত্যি কথা, সিনিয়রদের হারায় ফেলছি। কিন্তু বোলিংয়ে দুর্দান্ত একটা জেনারেশন উঠে আসছে। ওই লিমিটেড ওভারের একটা সেটআপ উঠে আসছে, টেস্টের একটা সেটআপ উঠে আসছে। আবার জুনিয়র ব্যাটসম্যানও তো কয়েকজন উঠে আসছে। আশা করা যেত যে আমরা ওই জায়গা থেকে অন্তত পিছাবো না। কিন্তু আপনি ২০২৩ এর শেষ দিক থেকে শুরু করে এই ২৪ পর্যন্ত যদি দেখেন, আমরা কন্টিনিউয়াসলি ওয়ানডেতে পিছাচ্ছি। ওয়ানডেতে আমাদের কিন্তু সেই জায়গাটা একদমই নেই। এইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে শঙ্কার বিষয়। যে আজকে ২০২৫ সাল যখন শুরু হবে, আমাদের প্ল্যান করা দরকার ছিল যে ওয়ানডেটা তো ঠিক আছে, আমরা কি করে টেস্ট আর টি-20 তে আগাবো। কিন্তু দেখা যাচ্ছে যে সেই জায়গাটাও নাই। ওই গরিব মানুষের গল্পের মতো, যে মানে গরিব মানুষ মানে আমাদের মতো গরিব মানুষ, যে নুন আনতে পান্তা ফুরায়। পান্তাটা প্লেটে রেখে গেছিলাম নুন আনতে, আইসা দেখি পান্তাও নাই। এখন এই পান্তা কই পাবো? এইটা আমার একটা চিন্তার ব্যাপার হয়েছে যে ওয়ানডেটাও গেল নাকি? তো সবাই ভালো থাকবেন। সকালবেলা একটু ভালো কথা বলতে পারলে ভালো হতো। কিন্তু খুব দুঃখের ব্যাপার যে ক এইজন্য কন্টেম্পোরারি কথা বলতে চাই না। আমার মনে হয় আবার আমার আগের স্টাইলে চলে যেতে হবে। গল্পগুজবই করব। খেলা যাই হোক। তারপরেও সবাইকে শুভেচ্ছা। ভালো থাকবেন। দিনটা ভালো কাটুক।